হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের আলকেমি ল্যাবের নতুন একটা লেকচারে স্বাগত। তো ভাইয়া, আমরা হচ্ছে বুয়েট প্রিলির প্রশ্নগুলো দেখতেছিলাম, তাই না? ফিজিক্সের কিন্তু আমরা বেশ দুইটা সেশনের প্রশ্ন কিন্তু দেখছিলাম। আজকে আমরা একটু রিটেন প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে? তো 23-24 সেশনে যে 13টা প্রশ্ন আমাদের ফিজিক্সে আসছিল, সেই 13টা প্রশ্ন নিয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। তো ভাইয়া, প্রশ্নের মানটা কিরকম হয়েছে? প্রশ্ন কিন্তু বেশ টাফ হয়েছে, হ্যাঁ, বেশ কঠিন হয়েছে। আমি যেটা চিন্তা করি, মানে একদম এক দেখা পারার মতো প্রশ্ন কিন্তু মনে হয় একটা বা দুইটা ছিল, বেশিরভাগ প্রশ্ন কিন্তু একটু কঠিন মানে ছিল। হ্যাঁ, সো সবগুলো প্রশ্নে কিন্তু আমরা খুব ইজি এক্সপ্লেনেশন নিয়েই তোমাদের আলোচনা করার চেষ্টা করব। ওকে, চলো আমরা স্টার্ট করি। প্রথম প্রশ্নটা দেখি। মানুষের হৃৎপিণ্ড 80 মিলিমিটার মার্কারি চাপ, হ্যাঁ মানে পারদ চাপ, এটার বিপরীতে প্রতি স্পন্দনে 70 ml করে রক্ত নিঃসরণ করে। নারীর কম্পন যদি আমাদের কি হয়, প্রতি মিনিটে 90 করে হয়, তাহলে হৃৎপিণ্ডের ক্ষমতা কত হবে, তাই না? আমাকে ক্ষমতার মান মানে পাওয়ারের মান জানতে চাওয়া হয়েছে। এখানে দেখো পারদের ঘনত্ব কিন্তু দেওয়া আছে, তো 13.6 গ্রাম পার সিসি। কিভাবে করা সম্ভব? যেহেতু আমাকে ক্ষমতা জানতে চাওয়া হয়েছে, আমি ক্ষমতার ফর্মুলা বসানোর চেষ্টা করব। P = W/T, তাই না? এরকম বিষয়টা, রাইট? আচ্ছা, এখন প্রথমে আমরা দেখবো হচ্ছে আমি কিভাবে ডাব্লিউটা বের করতে পারি, কাজের মানটা কিভাবে বের করতে পারি। দেখো তো, আমরা তো এখানে মেনলি বল বা সরণ কোনো কিছু জানি না, বাট একটা জিনিস জানি, আমি এখানে চাপের মান জানি এবং আয়তনের মানও কিন্তু জানি, তাই তো? সেইগুলো দিয়ে তার গুণফলে কিন্তু আমাদের কি হবে, কাজের মান হবে। তাপগতিবিদ্যার ফর্মুলা মনে রাখো, আমরা কাজ হচ্ছে এখানে P × ∇V। ওকে, বুঝতে পারলাম? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, এবার তুমি যদি তাহলে একটু খেয়াল করে দেখি, এখানে আমরা যে পিটা দেখতে পারতেছি, এটা হচ্ছে মেইনলি পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার। আর এখানে আমি যে পিটা দেখতে পারতেছি, এটা হচ্ছে প্রেসার। দুইটা কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ, তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবে না। দুইটা পি আবার কাটাকাটি করে দিও না, দুইটা কিন্তু আলাদা জিনিস। ধরো এটাকে আমরা এটাকে আমরা পি প্রাইম দিয়ে একটু রিপ্রেজেন্ট করলাম, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার আমরা একটু রাশিগুলা মান বের করার চেষ্টা করি। দেখো প্রেসার, তো প্রেসারের মানটা কি হবে? তুমি বলতে পারো ভাই আমাদের এখানে মিলিমিটার মার্কারি দেওয়াই আছে, তাই তো? মিলিমিটার মার্কারি মান তো দেওয়াই আছে। এখান থেকে তো আমি খুব ইজিলি এসআই ইউনিটে যাইতে পারবো। কিভাবে? 760 দিয়ে ভাগ করি, তাই না? তাহলে এটিএম এ চলে আসবে। 101 325 দিয়ে গুণ করি, তাহলে তো আমাদের প্যাসকেলে চলে আসে, তাই না? এসআই ইউনিট, হ্যাঁ, করা যায়, সমস্যা নেই। বাট তোমরা দেখো প্রশ্নের মধ্যে কিন্তু এই যে একটা ডাটা দেওয়া আছে, আমি কিন্তু চাইলে এই ডাটাটাকে ইউজ করতে পারি। এই ডাটাটা ইউজ করলে আমরা আরো ভালো, আরো বেটার একটা মান পাবো, আরো কাছাকাছি মান একটা পাবো। হ্যাঁ, আগে যেভাবে আমরা চিন্তা করতেছিলাম কেমিস্ট্রির মতো করে করা যায়, বাট এই ডাটা ইউজ করলে আরো বেটার মান পাওয়া যায়, আরো কাছাকাছি মান পাওয়া যায়, সঠিক উত্তরের কাছে যাওয়া যাবে। কিভাবে সেটা দেখো, প্রেসারের সমীকরণ বসায় দাও, H ρg, তাই না? এটা তো আমাদের 9-10 এর জ্ঞান। আচ্ছা, এখন খেয়াল করে দেখো আমাদের হাইটটা কত, 80 মিলিমিটার। আমরা এসআই ইউনিটে যাইতে চাই, তার মানে 80-কে অবশ্যই আমরা কি করব, 1000 দিয়ে ভাগ দিব, তাহলে মিটারে চলে যাবে, তাই না? আচ্ছা, এবার দেখো হচ্ছে আমাদের ঘনত্ব, সেটা কিন্তু বলা আছে, তাই না? পারদের ঘনত্ব দেখো 13.6 গ্রাম পার সিসি, তাই তো? মানে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এসআই ইউনিটটা কি হবে, কেজি পার মিটার কিউব। মনে রাখতে হবে, গ্রাম পার সিসি থেকে আমি যদি কেজি পার মিটার কিউবে যাইতে চাই, সুন্দর মতো 1000 দিয়ে আমরা গুণ করে দিব, ঠিক আছে তো? তাহলে এখানে মেনলি আমরা কি করব, গুণ 13.6 ইন্টু 1000। ওকে, বলতে পারো ভাই কেন 1000 দিয়ে গুণ করা লাগে, এটা আর এক্সপ্লেন করলাম না, কারণ এটা হচ্ছে আমাদের থিওরির বিষয়। আমরা যখন চ্যাপ্টারের ভিতরে ডিসকাস করি তখন আমরা দেখি, অত আমাদের লাগবে না। আর জি এর মানটা কত বলো, 9.8। হ্যাঁ, এত কি আসবে আমাদের চাপ, এত প্যাসকেল চলে আসবে। তাহলে এই মানটা কত আসে, 10,662.4 এত প্যাসকেল। ওকে, বিষয়টাকে আমরা বুঝতে পারলাম, তাহলে আমরা কিন্তু চাপের মানটা বুঝতে পারলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি আয়তনটা বের করতে চাই, হ্যাঁ, মানে এখানে যে আয়তন হিসাবটা আছে সেটা যদি আমরা করতে চাই, সেটা কিরকম হয় দেখার চেষ্টা করি। বলতে পারো ভাই আয়তন তো কেন সরাসরি 70 ml দেওয়া আছে। আসলে আমরা কিন্তু এখানে 70 ml সরাসরি ব্যবহার করতে পারি না। কেন? কারণ একটু খেয়াল করে দেখো, এই 70 ml কিন্তু প্রতি স্পন্দনের জন্য, তাই না? প্রতি স্পন্দন হইতে কত সেকেন্ড সময় লাগে আমি কি জানি? আমি কিন্তু জানি না, তাহলে আমাকে বের করতে হবে না, আমাকে এই ইনফরমেশন দিয়ে স্পন্দনের সময়টা মেনলি বের করতে হবে। রাইট, এবার তুমি চিন্তা করতে পারো আর কি। তাহলে খেয়াল করে দেখো, আমাদের প্রতি মিনিটে 90টা করে স্পন্দন হচ্ছে, তাই না? একটা স্পন্দনে যদি আমাদের 70 ml যায়, 70 ml রক্ত বের হয়,
70 ml রক্ত আমাদের যাচ্ছে। তাহলে 90টা স্পন্দনে কতগুলো রক্ত যাবে, কত পরিমাণ রক্ত যাবে? 70 into 90, তাই না? এত পরিমাণ রক্ত যাচ্ছে 1 মিনিটে। আর আমরা যদি 1 সেকেন্ডে বের করতে চাই, এই অ্যামাউন্টটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম তো? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, আরেকটা বিষয়টা খেয়াল করে দেখি, এই পরিমাণটা কিন্তু আমাদের এমএল আসছে। এমএল মানে কি জানো? সেন্টিমিটার কিউব, সিসি। ওকে, বাট আমরা তো এসআই ইউনিটে রাখতে চাচ্ছি, তাহলে আমাদের মিটার কিউবে যাইতে হবে, তাই না? তাহলে কি করব, এই মানটাকে আমরা সুন্দর মতো 10 to the power -6 দিয়ে গুণ করে দিব, তাহলে কিন্তু আমরা মিটার কিউবে চলে যেতে পারবো। ওকে, তো দেখি এই মানটা কত আসে। 1.05 into 10 to the power -4 এত মিটার কিউব। ওকে, হয়ে গেল বিষয়টা। তাহলে কিন্তু আমরা মোটামুটি মানগুলো পেয়ে গেছি। এখন যদি আমরা এখানে বসাই দিই, ভ্যালুগুলো যদি এখানে আমরা বসাই দিই, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। দেখো, তাহলে দেখো আমাদের প্রেসারের মানটা যেটা পাইলাম আমরা সেটাই বসাই। এই মানটা আমরা পাইছিলাম। তারপর দেখো আয়তনের মানটা আমরা কিন্তু পাইলাম এটা। ওকে, বসাই দিলাম। এসআই ইউনিট, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নাই। আর সময়টা কত বলতো? আমরা এইখানে যে হিসাবটা করছিলাম, রাইট, এই যে এখানে আয়তনের যে হিসাবটা করছিলাম সেটা কিন্তু প্রতি সেকেন্ডে হিসাব করছিলাম, তাই না? দেওয়া ছিল প্রতি মিনিট, আমি 60 দিয়ে ভাগ করে প্রতি সেকেন্ডে নিয়ে গেছি। তাহলে বলো এই টাইমটা কত হবে? এই টাইমটা কিন্তু 1 সেকেন্ড হবে, সো 1। ওকে, তাহলে এত ওয়াট, এটা হবে আমাদের উত্তর। দেখি কত আসে এটা। 1.119 এত ওয়াট। ওকে, এটাই আমাদের উত্তর। তাহলে বুঝতে পারলাম, আশা করি এটা আমাদের ক্লিয়ার হলো। এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের 21-22 সেশনে কিন্তু আসছে। জাস্ট এখানে মনে হয় ডিজিট গুলো একটু পরিবর্তন হয়েছে, সেটা আমরা যখন সেটা পড়বো তখন আবার দেখানোর চেষ্টা করব, সমস্যা নেই। আশা করি এই অঙ্কটা আমরা বুঝলাম। চলো আগাই। পরেরটা কি বলছে দেখো, ভূপৃষ্ঠ থেকে 600 কিলোমিটার উপরে 500 কেজি ভরের একটি স্যাটেলাইটের বেগ দেওয়া আছে। ওকে, আচ্ছা, এত বেগে আমি কি করলাম? সোজা উপরের দিকে চালনা করলাম। স্যাটেলাইটটাকে ওই কক্ষপথে স্থাপন করতে প্রয়োজনীয় বলের ঘাতের পরিমাণ নির্ণয় করো। যদি আমরা এখানে একটু ফিগারটা দেখার চেষ্টা করি, খেয়াল করে দেখি। এই ধরো আমাদের পৃথিবী, তাই না? পৃথিবীর উপরে কি আছে? আমাদের স্যাটেলাইটটা আছে, তাই না? ধরো এই যে এখানে সেই স্যাটেলাইটটা বসে আছে। আমি কি করতে চাই? তাকে ধরো এই কক্ষপথে নিয়ে যেতে চাই। হ্যাঁ, তাকে ধরো আমরা এই কক্ষপথে নিয়ে যেতে চাই। তাহলে কি করতে হবে? এটাকে কিন্তু আমাদের সোজা উপরের দিকে চালনা করতে হবে, তাই তো? তার মানে এই স্যাটেলাইটটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই কক্ষপথে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা বেগ প্রয়োগ করতে হবে। সেটাই কত বলা? সেটা কিন্তু এখানে 8 কিলোমিটার পার সেকেন্ড বলা, তাই না? 8 কিলোমিটার পার সেকেন্ড বলা। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখলা, ঠিক আছে, আমি এটাকে এখানে নিয়ে গেলাম, সমস্যা নেই। বাট আমি যদি এখানে এটাকে রাখতে চাই, তাহলে কিন্তু এরকম নিয়ে ছেড়ে দিলেই হবে না, তাহলে কিন্তু সেটা আবার অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়ে যাবে, তাই না? তার মানে এখানে এটাকে নেওয়ার পর সেটা কিন্তু এরকম ভাবে একটা বৃত্তাকার কক্ষপথে স্পর্শক বরাবর একটা সরলরৈখিক বেগ দিতে হবে। বুঝতে পারছো কি বিষয়টা? তার মানে আমাদের উপরের দিকে একটা বেগ দিতে হবে, এই দিকে একটা বেগ দিতে হবে। তুমি যদি এখানে ভেক্টরের ফর্মুলাটা ইউজ করো বা ভেক্টরের নীতিটা ইউজ করো, এটাকে আমরা উপরের দিকে নিয়ে গেলাম, তাই তো? তাহলে এই ভেক্টর এইদিকে কাজ করে আর এই ভেক্টর হচ্ছে এইদিকে কাজ করে, তাই না? তাহলে বলো দুইটা ভেক্টর রাশি একটা বিন্দুতে কাজ করলে তাদের একটা লব্ধি থাকবে, তাই না? সেই লব্ধিটা কোন দিকে কাজ করবে বলতো? সেই লব্ধি কাজ করবে হচ্ছে এই দিকে। চিন্তা করলাম আমরা এই দিকে কাজ করবে, অর্থাৎ আমি পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুটাকে সোজা উপরের দিকে না পাঠায় একটু অ্যাঙ্গেল করে পাঠানোর চেষ্টা করব, এই বরাবর পাঠানোর চেষ্টা করব। বিষয়টা কি বুঝতে পারছি? এই বেগটাই কিন্তু আমাদের ইউজ করতে হবে, বুঝছো? তার মানে আমি যদি এই কলমটাকে, এটাকে যদি স্যাটেলাইট বানাইতে চাই, এইভাবে না ছুঁড়ে মেরে আমরা এইভাবে ছুঁড়ে মারবো। ওকে, বুঝতে পারছি কি বিষয়টা? আশা করি এটা আমাদের ক্লিয়ার হইলো। এখন বিষয়টা কি, আমাদের কিন্তু বলছে বলের ঘাত বের করো। তাহলে বলতে পারো ভাই আমরা কেন হচ্ছে বেগ নিয়ে এত পেঁচাচ্ছি, তাই না? বলের ঘাতের ইকুয়েশনটা কি বলতো? বলের ঘাতের ইকুয়েশনটা হচ্ছে F * T, তাই না? বল গুণ সময়, তাই তো? এটা করলেই তো কাজ হয়ে যাচ্ছে। বাট দেখো আমাদের কিন্তু এখানে বলের ইকুয়েশন নাই, আবার সময় কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা কি করব? FT মানে কি জানি আমরা বলতো? mv - mu, এটা জানি তো, তাই তো? তার মানে দেখো এখানে আমাদের স্যাটেলাইটটার ভর দেওয়া আছে, এটা ক্যালকুলেট করতে পারবো, আর হচ্ছে বেগটা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের এখান থেকে হিসাব করতে হবে। খেয়াল করে দেখো স্যাটেলাইটটা কিন্তু আগে কি ছিল? স্থির ছিল, তার মানে এই মানটা কিন্তু 0। তার মানে আমাদের মেইনলি mv-টাই বের করতে হবে, ঠিক আছে? m তো প্রশ্নের মধ্যে দেওয়াই আছে, স্যাটেলাইটের ভর, তাই না? আমরা v-টাই মেইনলি বের করবো। বলতে পারো v মনে হয় এইটা, না, v হচ্ছে যে বাঁকা ভাবে আমি যেটা দিচ্ছি এইটা, এই দুটো ভেক্টরের লব্ধি, তাই না? আচ্ছা, সো আমি যদি এই v-টা আগে একটু বের করে নেওয়ার চেষ্টা করি,
তাহলে কি হবে দেখো তো, এই ভিটা আসলে কিরকম আসে। দেখো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই না? বা তুমি এখানে লব্ধির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, তাই না? তাহলে দেখো যদি আমরা লব্ধির ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে দেখো, এটা যদি আমাদের হয় v1, হ্যাঁ, আর এটা যদি আমাদের v2 হয়, তাহলে এই ভিটা কি হবে, এটা ধর আমরা vr বললাম, এই vrটা কি হবে √v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার, তাই না? বেসিক সূত্র। তাহলে এই vrটা হবে মেইনলি √v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার। ওকে, বিষয়টা কি বুঝতে পারলাম? আচ্ছা, এখন খেয়াল করে দেখো v1টা কি ছিল, খারাপভাবে যে বেগটা আমরা প্রয়োগ করছি সেটা কত, 8 কিলোমিটার পার সেকেন্ড, তাই না? আমরা কিন্তু এখানে 8 কিলোমিটার বসাবো না, মিটারে বসাবো, তাহলে এখানে কত হয়ে যাবে, 8000 হয়ে যাবে, তাই তো? তার মানে এটা হচ্ছে সেই v1, হ্যাঁ, 1000 দিয়ে গুণ করার পর। v2টা কত বলতো, v2 হচ্ছে এই সরলরেখা বরাবর বেগটা, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে মেইনলি উপগ্রহের বা এই স্যাটেলাইটের আনুভূমিক বেগ, বুঝছো? স্যাটেলাইটের আনুভূমিক বেগ। সেই বেগের ইকুয়েশনটা কি ছিল বলতে পারবা? সেই বেগের মেইনলি ইকুয়েশনটা ছিল এরকম যে √gm ডিভাইডেড বাই r প্লাস h। বুঝতে পারলাম? এই জিনিসটা আমরা v2 জায়গায় বসাই দিব। তাহলে v1 এর মান বসানোর পর আমরা অবশ্যই এটাকে স্কয়ার করব এবং এই মানটা আমরা যদি বসাই দিই, তাই না? দেখো স্কয়ার করলে কিন্তু রুটটা কাটা যায়, তাহলে আমরা রুটটা লিখলাম না, সরাসরি আমরা ভ্যালুগুলো বসাই। আচ্ছা দেখো জি এর মান হচ্ছে 6.673 10⁻⁻11, তাই না? এমটা কি স্যাটেলাইটের ভর? না, এমটা কিন্তু আমাদের পৃথিবীর ভর, তাই তো? পৃথিবীর ভরটা কত বলো, 6 × 10⁻24 কেজি। সেই মানটা এখানে আমরা বসাবো। এটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে স্টুডেন্টরা অনেক বেশি ভুল করে, দেখো অঙ্কটা কিন্তু অত কঠিন না, বাট এই ভ্যালুগুলো বসানোটাই মেইন চ্যালেঞ্জ। এটা হচ্ছে মেইনলি পৃথিবীর ভর mE, সেটা কত, 6 × 10⁻24। বুঝতে পারলাম তো? আচ্ছা, তারপর দেখো এখানে আর হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, সেটা কত, 6400 কিলোমিটার। আর এইচটা হচ্ছে আমাদের এই কক্ষপথের উচ্চতা, সেটা কত, 600 কিলোমিটার। তাহলে বলো 6400 আর 600, তাই তো? তাহলে আমি বলতে পারি 6400 প্লাস 600 এত কিলোমিটার। সো এটাকে ক্যালকুলেট করার পর মিটারে নিতে হবে, তাই না? বিষয়টা কিন্তু এরকম। বুঝতে পারছো তো? তাহলে দেখতে মনে হয় অনেকটা কঠিন মনে হচ্ছে, বাট তুমি যদি আরেকটু সহজভাবে চিন্তা করতে পারো বেটার হয়। আগে এটার ভ্যালু আমরা বের করলাম, তারপরে যে স্কয়ার করে আমরা এরকম ভাবে বসাইতে পারি, তাই না? আচ্ছা, সো এটা যদি আমি একটু ক্যালকুলেট করে ফেলি, 11008.96 এত মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে কিন্তু আমি বেগের মানটা পেয়ে গেছি, বসাই দিই, তাহলে কাজ হয়ে যাচ্ছে। দেখো আমাদের স্যাটেলাইটের ভর হচ্ছে 500 কেজি, তাই না? তার সাথে আমরা শুধুমাত্র বেগটাকে গুণ দিব, তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। উত্তরটা কত আসে, 5.504 × 10⁶। হ্যাঁ, তুমি চাইলে ইউনিটটা বসাও, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, আশা করি ভাইয়া তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা গেল, তাহলে এইবার চলো আমরা সামনের দিকে আগাই। পরের প্রশ্নে দেখো কি বলা হয়েছে যে 1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারে 20 কেজি ভরের বস্তু ঝুলিয়ে দিলে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, ধরো আমাদের তারটা কিরকম আছে, আমি এখানে আঁকছি। ধরো এই যে এরকম একটা তার, এই তারে কিন্তু একটা ব্যাসার্ধ বলা আছে, সেটা কত, 1 মিলিমিটার। ওকে, আমি বুঝতে পারলাম। এর নিচে একটা বস্তু ঝুলানো আছে, তাই না? তাহলে আমি যদি এটাকে অভিকর্ষের দিকে এরকম ভাবে ধরে রাখি, এই বস্তুটা কি হবে, ওজনের কারণে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, তাই না? এরকম ভাবে, যার ফলে সেটা কি করবে, এই তারের গায়ে হচ্ছে এরকম ভাবে টান দেওয়ার চেষ্টা করবে, তাই না? রাইট, এরকম টানাটানি শুরু করবে। ঠিক আছে, তো বিষয়টা এরকম। রাইট, আমি এরকম ভাবে ধরে রাখলাম, ধরো এটা আমাদের সেই তারটা, এটা নিচে একটা বস্তু আছে, তাহলে বস্তু কি করবে, ওজনের কারণে নিচের দিকে একটা বল পাবে, তাই তো? নিচের দিকে একটা টান বল সে অনুভব করবে, যার ফলে এই তারটা হচ্ছে আস্তে আস্তে লম্বা হওয়া শুরু করবে টানের কারণে, তাই না? আচ্ছা, এখন বলছে এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা বৃদ্ধি কত হবে। হ্যাঁ, এখন তাপমাত্রার বিষয়টা কি হবে আসলে দেখো, আমি যদি পরবর্তী ইনফরমেশন গুলো পড়ি, বস্তুর ঘনত্ব দেওয়া আছে, রো এর মানটা, আপেক্ষিক তাপটা দেওয়া আছে, এস এর মান দেওয়া। তার মানে আমি যদি এখানে এনার্জির জিনিসটা হিসাব করতে চাই, শক্তির হিসাবটা যদি করতে চাই, ms ডেল টি চলে আসবে, তাই না? আচ্ছা, আর ইয়ং এর গুণাঙ্ক কিন্তু আবার বলা আছে, তাই না? অনেক ঝামেলা বলা আছে এখানে। তুমি যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে চাও, সেটা থেকে আমরা কি কি জানতে পারি? আমরা জানতে পারি তাপ হচ্ছে কাজের সমতুল্য, বুঝছো? রাইট,
তাপ হচ্ছে বা তাপ শক্তি হচ্ছে কাজের সমতুল্য। আচ্ছা, তার মানে আমি যত পরিমাণ তাপ শক্তির পরিবর্তন করব ঠিক তত পরিমাণ কাজ পাবো। তুমি যদি এটাকে এভাবে চিন্তা করতে পারো বেটার হয়। তাহলে আমি যদি সেটাকে লিখে দেই, তাহলে আমাদের তাপ হচ্ছে কাজের সমতুল্য। ওকে, এটা মনে হয় একটু বেটার হয়। আচ্ছা, তো এখানে দেখো আমাদের তাপ শক্তিটা আসলে কত, এম এস ডেল টি, তাই না? তাহলে এম এস ডেল টি। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এখানে মেনলি ডেল টির মানটাই আমাদের বের করতে হবে। আর এখানে কাজের মানটাকে দেখো, আমাদের কিন্তু কি আছে, তারটা লম্বা হচ্ছে, দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটতেছে। তার মানে এখানে যদি কার্যকর বলটা এফ হয় এবং তারের বৃদ্ধি যদি স্মল এল হয়, তাহলে আমাদের কাজের মানটা হবে হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল। বলতে পারো ভাই এই ফর্মুলাটা কোত্থেকে আসলো? আমরা তো ফর্মুলার প্রতিপাদন দেখবো না, সুন্দর মতো তপনের বই কিন্তু, তপন স্যারের বইয়ের মধ্যে এটা কিন্তু লেখা আছে, তাই না? হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল, ওই ফর্মুলা থেকে কিন্তু আমরা এই জিনিসটা ডিরাইভ করে আনতে পারি, হাফ এফ এল। হ্যাঁ, যদি তোমাদের কাছে নতুন মনে হয় দেখবা বইয়ের মধ্যে কিন্তু ছোট্ট করে ফর্মুলাটা লেখা আছে, বই জিনিস আমি বলতেছি আর কি। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি ভাই, আমি কিন্তু এফ এর মানটা মেনলি বের করতে পারবো এমজি দিয়ে, তাই না? রাইট, নিচে দেখে তো বল প্রাপ্ত হচ্ছে, এল এর মানটা তো দেওয়া নাই, তাহলে আমাদের এল এর মানটা একটু বের করতে হবে। কিভাবে বের করতে পারি বলতো এল এর মানটা? আমরা কিন্তু একটা ফর্মুলা শিখছিলাম, তাই না? আমরা কিন্তু এটা সম্পর্কিত একটা ফর্মুলা শিখছিলাম, সেটা কি, y ইকুয়াল টু এফ এল বাই এ এল, তাই না? আমি যদি এখন y কে এই পাশে নিয়ে যাই, এল কে এই পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা কাজ হয়ে যায়। তাহলে এল ইকুয়াল টু কি আসবে, এফ এল বাই এ ওয়াই, তাই না? সেটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে এখানে আলটিমেটলি কি পাচ্ছি আমরা, হাফ ইন্টু এফ, আর এটা মানে কি এফ এল বাই এ ওয়াই। ওকে, বুঝতে পারলাম কি বিষয়টা? আচ্ছা, এখন এখানে দেখো মেনলি আমাদের কি করতে হবে, এম এর মানটা বের করতে হবে, তাই তো? এম এর মানটা মেনলি বের করতে হবে। কিভাবে বের করা সম্ভব বলতো? এম মান হচ্ছে ভি ইন্টু রো, তাই না? ভি ইন্টু রো না, ভি ইন্টু রো। তাহলে এখানে তো এস আছে আমাদের, আর ডেলটি তো আছেই, রাইট? আমি যদি আরেকটা লাইনে হিসাব করতে চাই, তাহলে দেখো আমি কিন্তু রো এর মানটা জানি, তাই না? জানি কি, হ্যাঁ, রো এর মানটা কিন্তু আমাদের জানা আছে। ভি এর মানটা কি জানি, আয়তন, আয়তন কিন্তু জানি না। বের করা কি সম্ভব? হ্যাঁ, আয়তন কিন্তু বের করা সম্ভব। এই বস্তুটা আয়তন কত হবে বলতো? এটা কিন্তু সেই ভি, এটাই হচ্ছে সেই ভি। এই যে আমাদের যে তারটা, সেই তারের আয়তনই হচ্ছে এই ভিটা, তাই না? তাহলে বলো এই তারটাকে এখন একটা সিলিন্ডারের মতো দেখা যাচ্ছে, তাই না? তাহলে সিলিন্ডারের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, তাই না? এটা কিন্তু আমাদের সিলিন্ডারের আয়তনের ফর্মুলা, তাই না? আচ্ছা, এখন দেখো পাই আর স্কোয়ার মানে কি বলতো, ক্ষেত্রফল, তাই তো? পাই আর স্কোয়ার মানে কিন্তু ক্ষেত্রফল, তাহলে এটা কিন্তু আমরা এ এইচ বলতে পারি, তাই না? বলা যায় কি, বলা কিন্তু যায়। আচ্ছা, এখন আচ্ছা গেল, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এইচ মানে কি উচ্চতা, সেটা কিন্তু আমরা তারের দৈর্ঘ্য কিন্তু বলতে পারি, সেটা কিন্তু আমরা এ এইচ না বলে এ এল যদি বলতাম তাহলে বেটার হয়। কেন বেটার হয়? এল এর সাথে এল কাটা যাবে, তার মানে আমরা কিন্তু ভি এর জায়গায় এ এলটা বসাইতে পারি, ঠিক আছে? তাহলে আমি বসাই দিলাম, তাহলে এ এল, ভি এর জায়গায় আমি বসাই দিলাম। ওকে, আর বাকিগুলো যেরকম আছে সেরকমই আমি বসাচ্ছি। তাহলে রো আছে, এস আছে, ডেল টি আছে, তাই না? আর এখানে কি আসলে দেখো, হাফ এফ স্কোয়ার এল বাই এ ওয়াই। ওকে, বিষয়টাকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমাদের কাজটা কি, সুন্দর মতো ডেলটি এর মানটা বের করতে হবে। যদি এখন ডেলটি বের করার চেষ্টা করি, কিরকম আসে দেখো ডেলটির ইকুয়েশনটা। এখন জাস্ট আমরা দেখে দেখে মানগুলা বসাবো, ঠিক আছে? মানগুলা বসাবো। দেখো এখানে আগে আমরা একটু চিন্তা করি, এই যে এল, এই এল এর সাথে কিন্তু এই এলটা বাদ হয়ে গেছে, তাই না? আর কিন্তু মনে হয় কিছু কাটাকাটি যায় না। এবার দেখো আমি একটা একটা করে মান বসাবো। হ্যাঁ, এফ, এফ মানে কি এম জি, তাই না? এই যে এখান থেকে আমরা এম জি ইউজ করবো। তাহলে এম হচ্ছে 20 কেজি, 20, জি হচ্ছে 9.8, বাট এটার মাথায় কিন্তু একটা স্কোয়ার আছে, তাই না? তাহলে আমাদের এফ স্কোয়ারের কাজ কিন্তু শেষ, তাই তো? নিচে কি আছে, একটা 2 আছে, ফর্মুলার কিন্তু একটা 2 আছে। ওকে, বুঝতে পারলাম। তারপর দেখো আমাদের এখানে কি আছে, ক্ষেত্রফল আছে, তাই না? তুমি যদি এই ক্ষেত্রফলটাকে এই পাশে নিয়ে যাও তাহলে স্কোয়ার হয়ে যাবে। ক্ষেত্রফল মানে কি, পাই আর স্কোয়ার। দেখো এই যে ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, বসাই দাও এখানে। তাহলে দেখো আমাদের পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মানটা কত, 1 মিলিমিটার,
তাই না? তাহলে আর এর মানটা হচ্ছে 1 মিলিমিটার, অবশ্যই এটাকে আমরা মিটারে নিয়ে যাব, 10⁻³ এত মিটার। ওকে, তাহলে হচ্ছে কি 10⁻³ অবশ্যই এটাকে আমরা কি করলাম, স্কোয়ার করলাম। ওকে, তাহলে কিন্তু এখানে এই এর কাজও কিন্তু শেষ। তারপর দেখো এখানে কি আছে, ওয়াই আছে, তাহলে ওয়াই এর মানটা বসাই দিচ্ছি। ওয়াই এর মানটা কত, 1.2 10⁻12 এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এখন বলতে পারে ভাই আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক মানে পীড়নের একক, রাইট, চাপের একক, সেটা তো প্যাসকেল, এসআই ইউনিট। আমি কিভাবে এই সিজিএস ইউনিটটা থেকে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সিজিএস ইউনিট, এখান থেকে কিভাবে হচ্ছে আমরা প্যাসকেলে যেতে পারি, সুন্দর মতো এটার সাথে আমরা 0.1 গুণ দিব। ঠিক আছে, এই যে মানটা আছে এই মানটার সাথে আমরা 0.1 মাল্টিপ্লাই করে দিব, তাহলে কিন্তু আমাদের এসআই ইউনিট চলে যাবে। অত ঝামেলার দরকার নেই ভাই, কিভাবে হচ্ছে আমরা সেন্টিমিটারকে মিটার, ডাইনকে কিভাবে হচ্ছে আমরা নিউটনে কনভার্ট করবো, এত ঝামেলার দরকার নেই। সুন্দর মতো এই মানটাকে আমরা 0.1 দিয়ে গুণ করে দিব। তাহলে মানটা কত আসে বলো, মানটা আসে হচ্ছে 1.2 ইন্টু 10⁻11। ওকে, তাহলে কিন্তু আমাদের ওয়াই হিসাবটাও গেল। তাহলে দেখো এই জিনিসগুলো শেষ। এবার দেখো আমরা যদি এখান থেকে আসতে চাই, আমি এ হিসাব করে ফেলছি, রো বাকি আর এস বাকি, তাই না? এখন দেখো রো এর মানটা কত বলা, 9000 কেজি পার মিটার কিউব, সমস্যা নাই, এটা আমরা বসাই দিচ্ছি। তাহলে 9000, ওকে, 9000 কেজি পার মিটার কিউব। এখন আরেকটা মান কিন্তু বসানো বাকি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এস, তাই না, আপেক্ষিক তাপ। কি বলো দেখো, 0.42 জুল পার গ্রাম পার কেলভিন, বাট আমাদের এস ইউনিটটা কি ছিল, জুল পার কেজি পার কেলভিন, তাই না, রাইট? তাহলে পার গ্রাম থেকে আমি কিভাবে পার কেজিতে যাইতে পারি, সুন্দর মতো 1000 দিয়ে গুণ করে, তাই না, রাইট? গ্রাম থেকে কেজিতে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করতে হয়, বাট পার গ্রাম থেকে পার কেজিতে যাওয়ার জন্য 1000 দিয়ে গুণ করতে হয়। 1000 দিয়ে গুণ করলে মানটা কত আসবে, 0.42 ইন্টু 1000। ওকে, বিষয়টা কি বুঝতে পারলাম? তাহলে এই জিনিসটা যদি আমরা একটু সলভ করে ফেলি, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব, 4.29 ইন্টু 10⁻³ এত কেলভিন, তাই না? এটাই হচ্ছে আমাদের উত্তর। যেহেতু ডেলটি, তুমি এখানে কেলভিনের জায়গায় ডিগ্রি সেলসিয়াস বলতে পারো, পার্থক্য হলে কিন্তু বলা যায়। আচ্ছা, সমস্যা নেই, তাহলে এইটাই আমাদের উত্তর। ওকে, বুঝতে পারলাম আশা করি। এখানে কি করলাম দেখো, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করে ms ডেল্টা ইকুয়াল টু হাফ FL ইউজ করলাম, সেগুলোকে আমরা আস্তে আস্তে করে ভেঙে ভেঙে এই লাইনে আসলাম, যে আমরা এখান থেকে ডেল্টি বের করলাম, তাই না? কঠিন লাগতে পারে, সময় সাপেক্ষ মনে হইতে পারে, বাট আমাদের একটু ধৈর্য ধরে অঙ্কগুলোকে সলভ করতে হবে। গেল, চলো আগাই। পরে কি বলছে দেখো, সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত কোনো কণার বিস্তার যদি 10 সেন্টিমিটার হয়, ওকে আমরা বুঝতে পারলাম 10 সেন্টিমিটার, তাহলে এ এর মানটা এখানে দেওয়া আছে। ওকে, সাম্যাবস্থা থেকে 6 সেন্টিমিটার যদি আমার সরণ হয়, এক্স এর মান দিল। ওকে, দূরে থাকা অবস্থায় বাতাসের কারণে কণাটির বেগ দ্বিগুণ হয়ে গেছে, নতুন বিস্তারটা কত ধরলাম, সেটা হচ্ছে আমাদের লেসে আমরা A2 চিন্তা করলাম, এটা তাহলে A1, তাহলে এটা হবে A2, নতুন বিস্তারটা কত। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে কি বলছে, বাতাসের কারণে বেগটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, তার মানে আগের বেগটা যদি আমাদের V1 হয়, আগের বেগটা যদি আমাদের V1 হয়, নতুন বেগটা যদি আমাদের V2 হয়, তাহলে V2টা কি হবে, V1 এর দ্বিগুণ, তাই না? বেগ দ্বিগুণ হয়ে গেছে, কার দ্বিগুণ, আগেরটার দ্বিগুণ, তার মানে বলতে পারো কি V2 ইকুয়াল টু 2 ইন্টু V1 বলা যায়। আচ্ছা, এখন বলো বেগের ইকুয়েশনটাকে বসায় দাও, ওমেগা রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু বইয়ের ফর্মুলা, ইকুয়াল টু 2 ইন্টু ওমেগা রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? দেখো আমাদের এখানে বেগ যাই পরিবর্তন হোক না কেন, বিস্তার যাই হোক না কেন, এক্স এর মান যাই হোক না কেন, ওমেগা কখনো চেঞ্জ হয় না, তাই না? তার মানে এই ওমেগা সেম, বাট বিস্তারগুলো কিন্তু তোমার ভিন্ন ভিন্ন, বিস্তার ভিন্ন, সরণটাও কিন্তু ভিন্ন। ওকে, বুঝতে পারলাম কি বিষয়টা? আচ্ছা, এখন যদি আমি এখান থেকে ক্যালকুলেট করতে চাই, তাহলে দেখো ওমেগা ওমেগা বাদ আমি যদি দুই পক্ষকে স্কোয়ার করে দিই, দুই পক্ষকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে জিনিসটা মনে হয় একটু ইজিলি আমরা আসলে ধরতে পারবো কি হচ্ছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে, আমরা কি জানতে চাই, নতুন বিস্তার A2 এর মানটা মেনলি জানতে চাই, তাহলে এটা হচ্ছে A2 স্কোয়ার রেখে দিলাম, তাই তো? আচ্ছা, এখন বলো x2 টা কত, আমাদের সরণ কত হয়েছে 6 সেন্টিমিটার, তাই না? 6 সেন্টিমিটার, তার মানে 6 স্কোয়ার। আচ্ছা, 2 দ্বিগুণ হয়ে গেল 4, তাই না? আচ্ছা, এখন দেখো A1 সেটা কত, 10 সেন্টিমিটার, তার মানে 10 স্কোয়ার। সরণের মানটা কত দেখো, 6 সেন্টিমিটার, সরণ এখানে পরিবর্তন হইল না, রাইট? তাহলে এটা যদি আমরা সলভ করে ফেলি, তাহলে কিন্তু আমরা A2 এর মানটা পেয়ে যাব। তাহলে A2 ইকুয়াল টু
17.088 সেন্টিমিটার। ওকে, এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, দেখছো ছোট্ট একটা অঙ্ক, বাট বেসিক থেকে আমাদের অঙ্কটাকে সলভ করতে হবে, তাই তো? চলে আসো পরের প্রশ্নে কি বলছে দেখি। একটি রেফ্রিজারেটর আমাদের 0°C এবং 27°C মধ্যে কাজ করতে পারে। 0°C 1 কেজি পানিকে যদি আমি বরফে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কত পরিমাণ কাজ করতে হবে? কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি? দেখো, যত বেশি তাপ শক্তি তত বেশি তাপমাত্রা, তাই না? আমি যত বেশি তাপ শক্তি প্রয়োগ করতে পারবো তত আমি তাপমাত্রাকে বাড়াইতে পারবো। সেই আইডিয়া থেকে আমি কি বলতে পারি, কিউ সমানুপাতিক টি বলা সম্ভব। এখন আমাকে বলো, এখান থেকে আমি বলতেই পারবো Q2 minus Q1 equal to T2 minus T1, তাই না? দুই জায়গা থেকে এক বিয়োগ করে দাও, -1 করে দাও, তাহলে এখানে কি পাবা তুমি? Q2 minus Q1 divided by Q1, তাই তো? এটা কিন্তু নিম্ন তাপমাত্রা ছিল, মাথায় রাখি। তাহলে T2 minus T1 divided by T1। ওকে, এরকম বিষয়টা। একটা কথা আমরা মাথায় রাখি, বা হয়তো আমরা জানি যে তাপ শক্তি যে পরিবর্তন, সেটাই কিন্তু আমাদের কাজের পরিমাণ, তাই তো? তাই না? প্রথম সূত্র চিন্তা করো তাপগতিবিদ্যা, যে তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক। তাপ শক্তি যে সম্পর্ক পার্থক্য, সেটা হচ্ছে কাজের পরিমাণ W, তাই না? তাহলে আমরা মেনলি এখান থেকে এই Wটাকে ক্যালকুলেট করে বের করে আনবো। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের Q1টা কি ওই পাশে পাঠিয়ে দিব, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে T2 minus T1 divided by T1 into Q1। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি। দেখো T2 কোনটা? পরবর্তী তাপমাত্রা, এই যে এটা T2। আর T1 কোনটা? আগের তাপমাত্রা। তাহলে বলো Q1টা কি হবে? আমাদের T1 তাপমাত্রায় যে পরিমাণ আমাদের তাপের পরিবর্তন করা হচ্ছে, তাই না? যে পরিমাণ হচ্ছে মেনলি তুমি বলতে পারো যে গলানোর জন্য যে পরিমাণ তাপটা দরকার, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের M। আর গলনের জন্য আমাদের সুপ্ত তাপটা কত বলতো? LV, তাই না? LV, রাইট? 336,000 বা 3.36 10⁵, তাই তো? আচ্ছা, সেটা আমাদের এখানে মেনলি ইউজ করতে হবে। অর্থাৎ এখানে যে আমাদের Q1 আসলো, এই Q1টাকে আমরা কি বলতে পারি? M into LV বলা যায় কিন্তু। এখন যদি আমি এখানে ভ্যালুগুলাকে ইনপুট করে দিই, তাহলে কত পাবো দেখো। T2 হচ্ছে আমাদের 27 ডিগ্রি, মানে হচ্ছে তুমি 300 কেলভিন, আর এটা হচ্ছে 273 ডিভাইডেড বাই 273 ইনটু বস্তুর ভরটা হচ্ছে 1 কেজি, আর এটা হচ্ছে 3.36 ইনটু 10⁵। ওকে, এত জুল। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেট করি 3.32 ইনটু 10⁴, এত জুল আসে। ওকে, বুঝতে পারলাম আশা করি। এটাই হচ্ছে আমাদের উত্তর। গেল। তাহলে আসো আমরা পরের অঙ্কে যাই। কি বলছে দেখো, 100 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রন যদি কি করা হয়, একটি পরমাণুকে আঘাত করে, তাহলে এত অ্যাংস্ট্রম এবং এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের দুটি ফোটন নিঃসরিত হয়। ইলেকট্রনের শেষ বেগটা কিরকম? তার মানে চিন্তা করে দেখলাম, আমরা ইলেকট্রনকে একটা পরমাণুতে আঘাত করলাম, তাহলে কি হয়ে যাবে? পরমাণু থেকে দুইটা ফোটন বের হবে এবং ইলেকট্রন আঘাত করার পর অন্যদিকে চলে যাবে। বিষয়টা এরকম। হ্যাঁ, এরকম কিন্তু তুমি চিন্তা করে দেখো, এই ধর আমাদের পরমাণু আর এই ধর একটা ইলেকট্রন, আমি এটাকে আঘাত করলাম। আঘাত করে কি হবে? এখান থেকে দুইটা ফোটন বের হয়ে যাবে। এই ধরো আমাদের সেই ফোটন 1, আর এখান থেকে ধরো আরেকটা ফোটন বের হয়ে গেল, ফোটন 2, তাই না? তাহলে এদের মধ্যে এনার্জিটা চলে গেল। ইলেকট্রন কি থেমে গেছে? না, এটা আঘাত করার পর ইলেকট্রন কিন্তু অন্য ডিরেকশনে চলে গেছে। অন্য ডিরেকশনে কেন চলে গেল বলো? ইলেকট্রন একটু গতিশক্তি বাকি ছিল, তাই না? সেই গতিশক্তি থেকে আমাদের শেষ বেগ ভি এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে একটু চিন্তা করে দেখি, আমাদের আগের অবস্থায় আমি যেই পরিমাণ শক্তিতে ইলেকট্রনটাকে ছুঁড়ে মারছি, ইলেকট্রনটাকে যেই পরিমাণ শক্তিতে ছুঁড়ে মারছি, ধরো সেটাকে আমরা ই বললাম। তাহলে এই ইটা আসলে কি বলতো? এই ফোটনের এনার্জি প্লাস এই ফোটনের এনার্জি প্লাস এই ইলেকট্রনের গতিশক্তি। হ্যাঁ, রাইট? ইনসিডেন্টের আগের এনার্জি ইকুয়াল টু ইনসিডেন্টের পরের এনার্জি, তাই না? শক্তির সংরক্ষণশীলতা নীতি। তার মানে তুমি এখান থেকে আসলে কি বলতে পারো? বলতে পারো যে ইলেকট্রনের টোটাল এনার্জি ইকুয়াল টু এনার্জি অফ ফোটন 1 প্লাস এনার্জি অফ ফোটন 2 প্লাস হাফ mv², গতিশক্তি। বলা যায় কি? আসলে বলা যায়। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি আমাদের এনার্জির মানটা কত বলা আছে? 100
ইলেকট্রন ভোল্ট, তাই তো? তাহলে আমরা এখান থেকে সুন্দর মতো জুলে চলে যাব। কিভাবে যাব? 1.6 10⁻⁻19 দিয়ে গুণ করে দিব। ওকে, এখন আমাকে বলো, এখানে তো তরঙ্গ দৈর্ঘ্য বলা, তার মানে hc/λ ফর্মুলা, তাই তো? এখানে কি আসবে? hc/λ1, এখানে আসবে λ2, কমন নিয়ে নিলাম, তাহলে 1/λ1 প্লাস 1/λ2 প্লাস হাফ এম ভি স্কোয়ার। ওকে, বিষয়টা কি বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝছো তো এই জিনিসটা? hc/λ1, আমি hc কমন নিলাম, hc/λ1 hc কমন নিলাম, এটাকে এরকম ভাবে রেখে দিলাম। ওকে, আচ্ছা, তো আমি যদি এখানে ইকুয়েশনের মধ্যে মানটাকে বসাই দিই, তাহলে এটা দেখো h এর মানটা কত? 6.626 ইন্টু 10⁻⁻34। c এর মানটা কত? আলোর বেগ 3 ইন্টু 10⁻8, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, এবার তুমি যদি এখানে চিন্তা করে দেখো, λ1 এর মানটা কত? এই যেটা 300, ধরলাম এটাই λ1 আমাদের। তাহলে এখানে আসলো কত? 300 অ্যাংস্ট্রম, মানে 300 ইন্টু 10⁻⁻10 প্লাস সেকেন্ড ল্যামডাটা কত? 1000, তাই না? 1000। তুমি চিন্তা করতে পারো, এখানে 1000 ইন্টু 10⁻⁻10, তাই না? এইটা হচ্ছে পুরো রাশিটার মান। সাথে কিন্তু আমাদের কি আছে? হাফ এম ভি স্কোয়ার কিন্তু আছে, তাই না? সাথে কিন্তু আমাদের হাফ এম ভি স্কোয়ার আছে। আচ্ছা, ঠিক আছে, সেটাকে আমরা সাথে ছোট করে লিখে দিই। এই যে এখানে লিখে দিই হাফ এম ভি স্কোয়ার। এটার মানটা আমি সরাসরি লিখলাম না, তোমরা একটু কনফিউজ হয়ে যেতে পারো, তাই চলো আমরা পরের লাইনে যাই, কি করা যেতে পারে দেখি। তাহলে এখানে যে হাফ এম ভি স্কোয়ার, এটার মান কত আসে দেখো। তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, এগুলোকে ক্যালকুলেট করে বাম দিকে পাঠিয়ে দাও, তাহলে তো হাফ এম ভি স্কোয়ার থাকে, তাই না? সেই রাশিটার মান আসে 7.386 ইন্টু 10⁻⁻18, এরকম একটা মান আসে আর কি। তাহলে এখান থেকে আমরা সুন্দর মতো বেগটা বের করবো, হ্যাঁ, ভেলোসিটি বের করব। কিভাবে বের করা সম্ভব? 2 কে ওই পাশে নিয়ে যাও, এম দিয়ে ভাগ করে রুট করে দিবা। তাহলে আলটিমেটলি তুমি বলতে পারো এখানে আসলে কিরকম আসলো বিষয়টা। এখানে আসলে হচ্ছে এরকম যে √2 ইন্টু এই মানটা, এই মানটা আসলো ডিভাইডেড বাই মাস কি? ইলেকট্রনের ভর, সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31। ওকে, এত কেজি আসে, এসআই ইউনিট বসাবো অবশ্যই। ওকে, এটা করলে কিন্তু আমাদের মিটার পার সেকেন্ডে বেগটা বের হয়ে আসবে 4.026 ইন্টু 10⁻6 এত মিটার পার সেকেন্ড। ওকে, বুঝতে পারলাম? তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। চলো তাহলে আমরা আগাই। পরবর্তীতে কি বলেছে দেখো, খুব ভালো প্রশ্ন, যে 50 মেগাওয়াট বিদ্যুৎ পেতে দৈনিক কত কেজি হচ্ছে আমাদের ইউরেনিয়াম লাগবে। এখানে ইউরেনিয়াম সম্পর্কে ইনফরমেশন দেওয়া কি, একটি ইউরেনিয়াম যদি আমি ফিশনে ব্যবহার করি, তাহলে সেখান থেকে আমাদের 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি তৈরি হয়। এই বিক্রিয়ার দক্ষতা কত? 20%। তাহলে আমাদের প্রথমে কাজ হবে, আমরা 20% নিয়ে আঁকাবো, ঠিক আছে? তাহলে বলো দক্ষতার ইকুয়েশনটা কি ছিল? আউটপুট বাই ইনপুট। তাহলে ক্ষমতায় যা আমি আউটপুট পাবো ডিভাইডেড বাই ক্ষমতায় যা আমি ইনপুট পাবো, তাই না? পার্সেন্টেজ বলছে, সো 100%, এরকম বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো, আমি কিন্তু মেনলি আউটপুটে পাচ্ছি 50 মেগাওয়াট, তাই না? তাহলে ইনপুটে কি আমি 50 মেগাওয়াট দিব? না। কর্মদক্ষতা তো আমাদের 100% না, তার মানে নিশ্চয়ই 50 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার জন্য আমাদের অনেক বেশি পরিমাণে এনার্জি দিতে হবে। অর্থাৎ এখানে আমাদের মেনলি পি ইনপুটের মানটাই বের করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, পি আউটপুট আমরা পাবো হচ্ছে 50 মেগাওয়াট, মেগা মানে 10⁻6 ডিভাইডেড বাই এখানে কত? 20, তাই না? তারপরে এখানে 20 আর এখানে হচ্ছে 100। তাহলে এত আমরা কি পাচ্ছি? ওয়াট পাচ্ছি। দেখি এই মানটা কত আসে, 2.5 ইন্টু 10⁸ এত ওয়াট। ওকে, আমরা কি পি ইনপুটটা বুঝলাম না? তার মানে আমাদের মেনলি কি করতে হবে, এই পরিমাণ ক্ষমতা হচ্ছে আমাদের এখানে প্রবেশ করাইতে হবে, হ্যাঁ, ইউজ করতে হবে আর কি। আচ্ছা, এবার দেখার চেষ্টা করি যে এই পরিমাণ ক্ষমতা আসলে কিভাবে তৈরি হইতে পারে। দেখো, আমাদের প্রত্যেকটা ইউরেনিয়াম থেকে কিন্তু এই পরিমাণ শক্তি তৈরি হচ্ছে, 200 মেগা ইলেকট্রন ভোল্ট, তাই না? বাট লাগবে এই পরিমাণ। তার মানে এই ইনপুটকে যদি আমরা প্রত্যেকটা ইউরেনিয়ামের
এনার্জি দিয়ে ভাগ করে দিই, তাহলে কি ইউরেনিয়ামের সংখ্যা পাওয়া যাবে না, তাই না? টোটাল এনার্জি মাইনাস প্রত্যেকের এনার্জি, তাহলেই সেখানে সংখ্যাটা পাওয়া সম্ভব। সো তুমি এখানে বলতে পারো যে ইউরেনিয়াম পরমাণুর সংখ্যা, হ্যাঁ, তাহলে নাম্বার অফ ইউরেনিয়াম এটা কত আসে, রাইট? আচ্ছা, আমাদের এখানে যে মোট মানটা আসলো 2.5 ইন্টু 10⁸8, হ্যাঁ, এই যে মানটা আসলো ডিভাইডেড বাই প্রত্যেকটা ইউরেনিয়ামের এনার্জি, সেটা কত? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে মানে 200 মেগা মানে 10⁶, ইলেকট্রন ভোল্ট আমরা এসে ইউনিটে চলে যাব 1.6 ইন্টু 10⁻⁻19, তাই তো? এরকম বিষয়টা। একটা ইনফরমেশন হয়তো আমরা মিস করে গেলাম, সেটা কি? সেটা হচ্ছে দৈনিক প্রতিদিন আমাদের কি পরিমাণ লাগবে। খেয়াল করে দেখো, এখানে যে আমরা ক্ষমতাটা বের করছিলাম, এখানে যে আমরা ক্ষমতাটা বের করছিলাম সেটা কিন্তু আমরা এখানে বসাইছি, তাই না? উপরে বসাইলাম ক্ষমতা, নিচে বসাইলাম হচ্ছে কাজ। তাহলে ক্ষমতা বাই কাজ করলে কি এককটাই কাটাকাটি যাবে? ওয়াট বাই জুল কাটাকাটি যায়? যায় না কিন্তু। অর্থাৎ আমাদের নিশ্চয়ই এই ক্ষমতা থেকে কাজে আসতে হবে, তাই না? রাইট? তাহলে আমি যদি এখানে কাজে আসতে চাই, ডাব্লিউ মানে আসতে চাই, তাহলে কি করতে হবে বলতো? আমরা জানি ডাব্লিউ বাই টি করলে কিন্তু ক্ষমতা পাওয়া যায়। তাহলে এখানে যে নিচে টি আছে, এই যে নিচে আমাদের টি বসে আছে, এই টিকে ওই পাশে পাঠাইতে হবে, তাই না? এখন এই টির মানটা কত বলো? দৈনিক বলছে, তার মানে একদিনে কত সময় সেটা আমরা দেখবো, তাই না? বিষয়টা এরকম। বলো, একদিনে হয় 24 ঘন্টা, 24 ঘন্টা হয় 24 গুণ 3600 সেকেন্ড, তাই না? তাহলে তো আমাদের কাজের মানটা পেয়ে যাই। তার মানে আলটিমেটলি আমাদের এখানে কি করতে হবে? যে ক্ষমতাটার মান বের হয়েছে তার সাথে আমরা কি করবো বলতো? 24 গুণ 3600 গুণ করে দিব। 24 ঘন্টা মানে 3600, ওকে, এত জুল আসবে। এটা আমরা এখানে মেনলি বসাবো, হ্যাঁ, শুধুমাত্র ক্ষমতা বসাইলে হবে না। 24 গুণ 3600, এবার কিন্তু জুলে চলে আসছে, তাই তো? তাহলে এতটি আমরা পরমাণু পাবো। তাহলে এই মানটা কত আসে? 6.75 ইন্টু 10⁻23 এরকম আসে, ওকে, এতটি। বলছি কি কত কেজি, তার মানে আমাদের কিন্তু কেজি হিসাবে যাইতে হবে, তাই না? আমরা তো পরমাণু পাইছি, তাহলে আমি যদি কেজি হিসাবে যাইতে চাই তাহলে আমাদের কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে বলো? মোল সংখ্যার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না? সেই মোল সংখ্যার ফর্মুলা কি ছিল বলতো? নাম্বার অফ মোল ইকুয়াল টু n বাই na which is equal to w বাই m। ঠিক আছে, আমরা w এর মানটা আমি এখানে বের করব, ওকে। আচ্ছা, তাহলে w ইকুয়াল টু কি আসবে? মোলার মাস, সেটা কত বলতো? তোমার যদি মোলার ভরটা দেওয়া না থাকে তখন তুমি ভর সংখ্যাকেই ভরের পরিমাণটাকে কাউন্ট করবা। যদি কাউন্ট করা উচিত না, বাট তুমি এভাবে চিন্তা করো, প্রোটনের mu কত? 1, নিউট্রনের কিন্তু 1। তার মানে তোমাকে যদি আমি ভরটা না বলে দিই, তুমি ভর সংখ্যাকেই ভর চিন্তা করবা, তাই না? তাহলে এখানে m এর মানটা মিললে কত হচ্ছে? m এর মানটা হচ্ছে 235, ওকে। তাহলে mটাকে এই পাশে পাঠিয়ে দিলাম 235, বুঝতে পারলাম? আচ্ছা, তারপর দেখো এখানে আমাদের ক্যাপিটাল N সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে NU 6.75 ইন্টু 10⁻23, তাই না? গেল। আর নিচে আমাদের কি অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 10⁻23, হ্যাঁ। তো এত কিন্তু আমাদের গ্রামে আসবে, কারণ এটা কিন্তু আমি গ্রামে চিন্তা করছি। বলছে কি কত কেজি, তাই না? কত কেজি বলছে, অর্থাৎ এই মানটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দিব, তাহলে কিন্তু কেজিতে চলে আসবে, রাইট? আচ্ছা, দেখি তো এই মানটা কত আসে? 0.2635 এত কেজি আসে, ওকে। এটা হচ্ছে আমাদের উত্তর, বুঝতে পারলাম? তাহলে আরেকবার একটু রিভিউ করে দিয়ে দেখো, আমরা ইটা ব্যবহার করে পি ইন বের করলাম, সেখান থেকে কাজের মান বের করলাম, সেখান থেকে আমরা পরমাণু সংখ্যাটা বের করলাম, সেখান থেকে আমরা মোল সংখ্যার ফর্মুলা অ্যাপ্লাই করে পরিমাণটা পেয়ে গেলাম, হ্যাঁ, রাইট? রেকর্ডের ক্লাস থাকবে, তোমরা যদি না বোঝো তাহলে একটু রিকর্ড করে দেখতেই পারো, তাই না? লাইভ ক্লাস হলে হয়তো আর একটু মানে ডাবল করে বলা লাগতো আর কি। তোমরা আসলে বিষয়টা বুঝবা। যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আরেকবার একটু রিভাইন্ড করে দেখবা। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, 100 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ধাতব পাত 10 মিলিমিটার দূরত্বে রেখে 100 ভোল্ট বিভব পার্থক্য দিলে মধ্যবর্তী স্থানে প্রাবল্য কত? সো যদি আমাদের দুইটা সমান্তরাল পাত থাকে,
আমি তাদের মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য বের করতে চাই, তাহলে এই তড়িৎ প্রাবল্যের ইকুয়েশনটা কি আসে? E = V/D, ভোল্ট পার মিটার। হ্যাঁ, এটা দিয়ে আমি মনে রাখতাম। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি, ভোল্টের মান হচ্ছে 100 আর পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাই না? ডি কিন্তু কি পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত? 10 মিলিমিটার। তুমি অবশ্যই এখান থেকে মিটারে চলে যাবা, তাহলে 10⁻³ দিয়ে গুণ করে দিবা। এটা একক কি আসে? ভোল্ট পার মিটার বলা যায়, তাই না? তুমি কিন্তু এটাকে নিউটন পার কুলম্ব বলতে পারবা, কোনো সমস্যা নেই। দুটা কিন্তু সেম জিনিস বোঝায়, তাই তো? আচ্ছা, এটা কত আসে? এটা আসে মেইনলি 10⁴। হ্যাঁ, এখন নিউটন পার কুলম্ব। ওকে, গেল তাহলে। চলো আমরা আগাই। আচ্ছা, এখন দেখেন একটা সার্কিট দেওয়া আছে, অনেক কঠিন প্রশ্ন মনে হচ্ছে। দেখি কি দেওয়া আছে, দেখি যে S1 যদি খোলা থাকে এবং S2 যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে আমাদের V1 কত হবে আর I1 কত হবে দেখার চেষ্টা করি। ধরো 1 নম্বর অঙ্কটা আমরা এখানে দেখি। আচ্ছা, খেয়াল করে দেখো, সার্কিটের মধ্যে দুইটা সুইচ আছে, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2। প্রথম কন্ডিশনে কি বলছি আমি? S1টাকে খোলা রাখবো আর S2টাকে আমি বন্ধ করে দিব। তাহলে দেখো আমাদের এই পার্টটা নিশ্চয়ই মানে ইউজফুল হবে না, সার্কিটটা ক্লোজ নাই, তাই না? পূর্ণ হয় নাই, তাহলে এটা বাদ। থাকলো কি শুধুমাত্র এই পার্টটুকু, থাকলো তো শুধুমাত্র এই পার্টটুকু। বুঝতে পারলাম কি? আচ্ছা, খেয়াল করে দেখি, আমাদের ব্যাটারির পজিটিভ মাথা কোথায়? এইখানে, তাই না? আর নেগেটিভ মাথা কোথায়? এখানে। আর এখানে যে ডায়োডটা বলছে, ডায়োডের পজিটিভ মাথা এইখানে, নেগেটিভ মাথা এখানে। তাহলে দেখো পজিটিভের সাথে কিন্তু নেগেটিভ যুক্ত আছে, তাই না? তাহলে এটা কি আমাদের ফরওয়ার্ড বায়াস নাকি ব্যাকওয়ার্ড বায়াস বলো তো? দেখো, প্লাসের সাথে প্লাস মিললে কিন্তু ফরওয়ার্ড বায়াস হয়, তাই না? আর প্লাসের সাথে মাইনাস মিললে কিন্তু ব্যাকওয়ার্ড বায়াস হয়। ব্যাকওয়ার্ড বায়াসে আমাদের কি হয়? ওই যে নিঃশেষিত স্তরটা, হ্যাঁ, ডিপ্লেশন লেয়ার, সেটা কিন্তু বেড়ে যায়, তাই না? তাহলে এটা কিন্তু কোথায় আছে বলতো? প্লাস প্লাস মিললো না, তার মানে এটা কিন্তু আমাদের কি আছে? বিমুখী ঝোঁকে আছে, বিমুখী ঝোঁক বা ব্যাকওয়ার্ড বায়াসে আছে। বুঝতে পারছি? কিভাবে বুঝলাম? এই যে প্লাসের সাথে এখানে আছে কি? মাইনাস। ওকে, আচ্ছা, যেহেতু এটা বিমুখী ঝোঁকে আছে, মনে রাখবো যে বিমুখী ঝোঁকে থাকা অবস্থায় তার মধ্যে দিয়ে কোনো পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় না, তার মানে I1 = 0, তাই না? তাহলে বলো ভোল্টেজ 1টা কি হয়? সংক্ষেপে কিভাবে মনে রাখতে পারি? ব্যাটারির যে ভোল্টেজটা আছে সেটাকে আমি নেগেটিভ করে ফেলবো, তার মানে -10 ভোল্ট। বুঝতে পারলাম? দেখছো, এটা কিন্তু খুবই কঠিন ক্যালকুলেশন ছিল না, এটা আমাদের বেসিক থেকে থেকে আইডিয়া করতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা যদি সেকেন্ড কন্ডিশনে আসি, সেকেন্ড কন্ডিশনে মেইনলি কি বলা হয়েছে একটু দেখার চেষ্টা করি, তাই না? সেকেন্ড কন্ডিশনটায় মেইনলি কি বলা হয়েছে? আচ্ছা, এখানে দেখো কি বলছে যে S1 বন্ধ এবং S2 খোলা। তার মানে S1টা এখন বন্ধ আছে, S2টা কিন্তু খোলা আছে। তার মানে এই যে সার্কিটের এই অংশটা কিন্তু এখন কার্যকর হচ্ছে না, এটা বাদ। থাকলে হচ্ছে শুধুমাত্র এই অংশটুকু, কারণ এইটা এখন আমি কানেক্ট করে দিচ্ছি, তাই না? তাহলে এই ব্যাটারির ক্ষেত্রে দেখো, এটা পজিটিভ মাথা, এটা নেগেটিভ মাথা। দেখো ডায়োডের এটা পজিটিভ মাথা, এটা নেগেটিভ মাথা। তাহলে পজিটিভের সাথে কিন্তু পজিটিভ মিলে গেছে। তাহলে মিলে গেলে কি হবে বলতো? সম্মুখ ঝোঁকে থাকবে, তাই তো? ফরওয়ার্ড বায়াসে থাকবে। তার মানে এটা হচ্ছে সম্মুখ ঝোঁক। ওকে, সম্মুখ ঝোঁকে মেইনলি এটা থাকে, রাইট? আচ্ছা, এইবার আমরা একটু দেখার চেষ্টা করি যে সম্মুখ ঝোঁকে আমাদের প্রথমে আমরা যদি একটু বিভব নিয়ে একটু চিন্তা করি, ঠিক আছে? বিভবটা কত হয়, ঠিক আছে? মনে রাখবো সম্মুখ ঝোঁকে কখনোই বিভবটা কিন্তু এই কোষের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না, ঠিক আছে? সম্মুখ ঝোঁকে সবসময় বিভবটা নির্ভর করে আমি ডায়োডটা যেই জিনিসটা দিয়ে তৈরি করলাম, যেই সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করলাম তার উপর। এই ভোল্টেজটাকে আমরা কি বলি মেইনলি? এটাকে আমরা নি ভোল্টেজ বলতে পারি, হ্যাঁ, ভিডি দিয়ে প্রকাশ করা যেতে পারে, বা নি ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ বলা যেতে পারে। তোমরা নিশ্চয়ই সেমিকন্ডাক্টরে এই কথাগুলো পড়ছো যে কাট ইন ভোল্টেজটা কি? যখন আমাদের বর্তনীর মধ্যে, হ্যাঁ, কোষের সাথে যখন ডায়োডটা সম্মুখ ঝোঁকে থাকে, তখন তাদের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হইতে থাকে। বাট একটা নির্দিষ্ট ভোল্টেজের পর বিদ্যুৎ প্রবাহের মাত্রাটা হঠাৎ করে বেড়ে যায়, ইনক্রিজেস র্যাপিডলি। সেই ভোল্টেজটা হচ্ছে আমাদের কাট ইন ভোল্টেজ। ওকে, তো সিলিকনের জন্য সেই কাট ইন ভোল্টেজ হচ্ছে 0.7, আর জার্মেনিয়ামের জন্য সেই কাট ইন ভোল্টেজটা হচ্ছে 0.3। ওকে, তাহলে এটা কার জন্য হলো বলো? এটা হলো হচ্ছে আমাদের জার্মেনিয়ামের জন্য। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এইবার যদি আমরা এখানে বিদ্যুৎ প্রবাহ বের করতে চাই, আগের মতো কি 0 হবে? না, 0 কখন আসা সম্ভব? যখন সেটা বিমুখী ঝোঁকে থাকে। তো সম্মুখবর্তী ঝোঁকে থাকলে এখানে আমাদের আয়ের মানটা কত আসে?
ওই যে ওহমের সূত্র অ্যাপ্লাই করো, ভি বাই আর, তাই না? এখানে মেনলি বিভব পার্থক্য ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, রাইট? আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করে দেখো বিভব পার্থক্যটা কত হবে। আমরা দিচ্ছিলাম হচ্ছে 5 ভোল্ট, তাই না? সেখান থেকে মেনলি আমরা এখান থেকে বাদ দিচ্ছি কত, 0.3 ভোল্ট, তাই না? এটা তো ডায়োডের নিজস্ব বিভব, তার মানে পার্থক্য বের করতে গেলে কোষের বিভব 5 মাইনাস ডায়োডের বিভব 0.3 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, সেটা কত দেখো 10 ওহম। তাহলে এখানে আমি বসাবো হচ্ছে 10, তাহলে এত অ্যাম্পিয়ার পাওয়া যাবে। তাহলে কত আসে এটা দেখো, 0.47 এত অ্যাম্পিয়ার। তাহলে এখানে মেনলি এইটাই উত্তর, ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে দেখো এখানে I1 আছে 0, আর এখানে আসা হচ্ছে -10, এখানে V আসা হচ্ছে 0.3, আর এখানে আসা হচ্ছে I1টা 0.47। এই ভ্যালুগুলো কিন্তু আমাদের এখানে বের করতে বলছিল, তাই না? আমরা কিন্তু বের করে ফেললাম। গেল, তাহলে চলো আমরা আগাই। দেখি এই প্রশ্নে মেনলি কি বলা হয়েছে। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় 6500 অ্যাংস্ট্রম এবং 5200 অ্যাংস্ট্রমের আলো ব্যবহার করে সর্বনিম্ন কত দূরত্বের উজ্জ্বল পট্টি সমাপতিত হবে, তাই না? এখানে মেনলি স্লিটের প্রস্থ দেওয়া আছে, চিরের প্রস্থ এবং পর্দার দূরত্ব কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে মেনলি আমরা কি করব, যে প্রশ্ন করে হয়তো বুঝতে পারতেছি না কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এখানে মেনলি ডোরা ব্যবধান, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ডোরা ব্যবধান, সেটা আমরা কি করছিলাম, x ইকুয়াল টু n, যেহেতু উজ্জ্বল তাই ল্যামডা ডি বাই এ, ঠিক আছে? n ল্যামডা ডি বাই এ, বা তুমি এখানে 2n ল্যামডা ডি বাই 2a বলতে পারো, সমস্যা নাই, ওটা তোমার ইচ্ছা। আচ্ছা, তাহলে গেল কিন্তু। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের কি হলো, এখানে কিন্তু যদি আমি ল্যামডাটাকে 6500 জন ইউজ করি তাহলে এক ধরনের হিসাব আসবে, আবার ল্যামডাটাকে যদি আমরা 5200 দিয়ে হিসাব করি তাহলে আরেক ধরনের হিসাব আসবে। খেয়াল করে দেখো আমাদের এই যে ইকুয়েশনটা, এটার মধ্যে ডিটা কনস্ট্যান্ট, রাইট, আর হচ্ছে এটা কনস্ট্যান্ট, তাই না? ডোরা ব্যবধান এটা মান তোমরা বের করো, তাহলে এটাও কিন্তু আমাদের কনস্ট্যান্ট। তাহলে দেখো n ইন্টু ল্যামডা হয়ে গেল, তাহলে এটা এখান থেকে আমি কি বুঝতে পারি, n আর ল্যামডা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, তাই না? তাহলে এখান থেকে আমি একটা কথা বলতেই পারি, যে কি কথা বলা যায়, ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইকুয়াল টু n2 বাই n1 বলা যায় না? এটা কিন্তু বলা সম্ভব। আচ্ছা, তো এখন যদি আমি এখানে ল্যামডার ভ্যালুগুলো বসাই দিই, যদি এখানে ল্যামডার ভ্যালুগুলো বসাই দিই, ল্যামডা 1 ধরলাম এইটা 6500, হ্যাঁ 6500, আর ল্যামডা 2 এর ভ্যালুটা কত, 5200। অ্যাংস্ট্রম কাটাকাটি গেল, তাহলে এটা কিন্তু আমাদের n2 বাই n1, বুঝতে পারলাম? আচ্ছা, তো দেখো এখানে n2 বাই n1 এর মানটা কত আসলো, 5/4, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো আমাদের সমাপতিত হবে 4 নম্বর উজ্জ্বল, 5 নম্বর উজ্জ্বল, তারপরে এদের গুণিতক তুমি চিন্তা করো 8, তারপর 10, তাই তো? তারপর তুমি 3 4 12, 3 5 15, এরকম ভাবে কিন্তু কি হবে, সমাপতনটা হবে। বাট আমাকে জানতে চাওয়া হয়েছে কি সর্বনিম্ন কোনটা, লোয়েস্ট কোনটা। লোয়েস্ট কিন্তু এখানে 4ই পসিবল, তাই তো? 4 এর কম কিন্তু আর পসিবল না, 4 থেকে হাইয়েস্ট অনেক হইতে পারে, 4 থেকে বড় অনেক হইতে পারে, বাট 4 থেকে ছোট হবে না। তারপরে তুমি বলবা এটা হচ্ছে সেই লোয়েস্ট ভ্যালু পসিবল। এখন এই লোয়েস্ট ভ্যালুর জন্য এটা কার জন্য আসছে বলতো, n1 এর জন্য। n1টা কিভাবে আমরা বের করছি বলতো, ল্যামডা 1 এর জন্য বের করব না, n1 যদি হয় তাহলে কিন্তু ল্যামডা 1 হয়ে যাবে, তাই তো? তার মানে মেইনলি এখানে আমরা ডোরা ব্যবধানটা বের করব হচ্ছে ল্যামডা 1 এর জন্য, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে মেইনলি তুমি চিন্তা করো ডোরা ব্যবধানটা কত আসবে, n1 ল্যামডা 1 d বাই a। আচ্ছা, n1 এর মান কত, 4, তাই তো? আচ্ছা, ল্যামডা 1 এর মানটা কত বলো, 6500 এত অ্যাংস্ট্রম, তাই তো? ডি হচ্ছে আমাদের পর্দার দূরত্ব, সেটা কত, 1.2 মিটার, 1.2 মিটার। আর এটা হচ্ছে আমাদের স্লিটের প্রস্থ, সেটা হচ্ছে 2 মিলিমিটার, তাহলে 2 ইন্টু 10⁻³ ওকে, তাহলে এত মিটার, এটি হচ্ছে আমাদের উত্তর। 1.56 ইন্টু 10⁻³ এত মিটার, এটাই কিন্তু আমাদের উত্তর। বুঝতে পারলাম? আশা করি এটা আমাদের ক্লিয়ার। চল তাহলে আমরা আগাই। এই প্রশ্নে দেখি কি বলা হয়েছে, যে বিমান উড্ডয়নের ন্যূনতম বেগ হচ্ছে
80 কিলোমিটার/আওয়ার, মিটার/সেকেন্ডে কিন্তু নিতে হবে। আচ্ছা, রানওয়ের দৈর্ঘ্য যদি আমাদের 100 মিটার হয়, ওকে বুঝতে পারলাম। বিমানের ভর দেওয়া আছে 10,000 কেজি। উড্ডয়নের জন্য ইঞ্জিনকে ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে? ঘর্ষণ গুণাঙ্কের কিন্তু একটা মান দেওয়া আছে, মানে মিউ এর ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, মিউ ফর ফ্রিকশন সেটা দেওয়া আছে। সিনারিওটা একটু চিন্তা করি। দেখো, এই ধর আমাদের মাটি, তাই না? আর এখানে ধর আমাদের কি আছে, সেই বিমানটা আছে। ধরো এটা আমাদের সেই বিমানটা। হ্যাঁ, এই ধর আমাদের সেই বাংলাদেশ বিমান, তাই তো, বাংলাদেশ এয়ারলাইন্স। এই বিমানটা কি করবে এখন? এই যে রানওয়ে, এই রানওয়ে জুড়ে জুড়ে হচ্ছে দৌড়াইতে দৌড়াইতে একটা সময় লাস্টে থেকে এখানে উড্ডয়ন শুরু করবে, তাই না? তার মানে তাকে কিন্তু এই পুরো রানওয়ে দূরত্বটা, পুরো রানওয়ে দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে। সেটা ধরলাম আমরা এস। তাহলে এস এর মানটা কত হবে? 100 মিটার। বুঝতে পারলাম কি? আচ্ছা, এবার দেখো, যখন আমি যাত্রা শুরু করছিলাম মানে প্লেনটাকে নিয়ে, তখন আমার বেগটা কত ছিল? তখন কিন্তু আমি 0 বেগে ছিলাম, স্থির অবস্থায় ছিলাম, তাই তো? তা আমি কি করব লাস্টে দেখো, আমরা ন্যূনতম বেগ 80-তে চলে যাব। তার মানে আমাদের ভিটা হচ্ছে মেইনলি এই 80। অবশ্যই এটা কিন্তু আমরা 3.6 দিয়ে ভাগ করে নিব। ওকে, রাইট? বিষয়টাকে বুঝতে পারছি? আচ্ছা, এই হচ্ছে তাহলে আমাদের সিনারিও। তাহলে এখান থেকে মেইনলি আমরা কি করব? ত্বরণ বের করব, তারপর MA দিয়ে আমরা প্রয়োজনীয় বলটা বের করব। অর্থাৎ এই পুরো ঘটনায় সে কত পরিমাণ বল প্রয়োগ করতে পারে সেটা মেইনলি আমরা দেখব, বা তার কার্যকর বলটা আসলে কত সেটা মেইনলি আমরা বের করার চেষ্টা করব। তার আগে আমরা এখানে কি করব? ত্বরণের মানটা মেইনলি বের করব। তাহলে ত্বরণ ইকুয়াল টু কি আসবে? v² - u²/2s, তাই না? আচ্ছা, তাহলে v এর মানটা হচ্ছে 80/3.6, এটা আর তুমি বের করতে পারবা, -0 / 2 × 100। হ্যাঁ, এত মিটার/সেকেন্ড স্কয়ার। দেখি এর মানটা কত আসে? 2.47 এত মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কার্যকর ত্বরণ বলতে পারি, তাই তো? এই সিস্টেমের মধ্যে কার্যকর ত্বরণ, তার মানে এই পরিমাণ ত্বরণ হইলেই সে কিন্তু আমাদের কি করতে পারে? উড্ডয়ন করতে পারে, উড়ে যেতে পারে। তাহলে আমি যদি এর সাথে এই যে আমাদের বিমানের ভরটাকে গুণ করে দিই, এমটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে কার্যকর বল পাওয়া যাবে, তাই না? কার্যকর কিন্তু আসলে বল পাওয়া সম্ভব। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে কিন্তু ঘর্ষণ আছে, তার মানে ন্যূনতম বল কিন্তু কার্যকর বলের সমান হবে না, তাই না? রাইট? আমি যে বলটা প্রয়োগ করব তার থেকে এই ঘর্ষণ গুণাঙ্কে যে বলটা আছে, মানে ঘর্ষণ বলটা, সেটা বিয়োগ করলে কিন্তু কার্যকর বল পাওয়া যায়। অর্থাৎ তুমি এখানে চিন্তা করে দেখো আমাদের ইকুয়েশনটা কিরকম আসে। আমি এখান থেকে বলতে পারি আমার যে F ইফেক্টিভ, কার্যকর বল, সেটা কি হবে? আমি যে বলটা প্রয়োগ করলাম, সেটাকে আমি বললাম হচ্ছে, লেটস সে সেটাকে আমরা F1 বললাম। যে বলটা আমি প্রয়োগ করলাম মাইনাস এখানে আমাদের ফ্রিকশন ফোর্স, তাই না? রাইট? অর্থাৎ কার্যকর বল সেটা MA দিয়ে চলে আসবে। আমি যে বলটা প্রয়োগ করলাম ন্যূনতম বল, তাই তো, মিনিমাম ফোর্স, এটাকে আমরা F মিনিমাম দেই, তাহলে ভালো বুঝতে পারবা। মিনিমাম ফোর্স, এই মিনিমাম ফোর্স থেকে আমরা মেইনলি ফ্রিকশন ফোর্সটাকে বাদ দিব, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এই ন্যূনতম বলই মেইনলি বের করতে হবে। তাহলে F মিনিমাম এটা কত আসে দেখি। তাহলে এটা মানে হচ্ছে MA, তাই তো? MA, এমটা হচ্ছে আমাদের 10,000, তার মানে 10⁴। এর মানটা কত? 2, দেখো 2.47, তাহলে 2.47। তাহলে কিন্তু আমরা কি পেয়ে গেলাম? F এর মানটা পেয়ে গেলাম। এবার দেখো ফ্রিকশন ফোর্সটা কত আসবে বলো তো? ফ্রিকশন ফোর্সটা কিন্তু সবসময় ঘর্ষণ গুণাঙ্কের সমানুপাতিক আসে, তাই না? তাহলে যদি আমরা চিন্তা করে দেখি, এখানে মেইনলি ফ্রিকশন ফোর্সটা মেইনলি পাওয়া যাবে হচ্ছে, F এর মানটা মেইনলি পাওয়া যায় হচ্ছে মিউ ইনটু ওই বস্তুটার নিজস্ব বল, সেটা কি? ওজন, তাই না? তার মানে মিউ ইনটু W তুমি বলতে পারো, তাই না? বিষয়টা কিন্তু এরকম। তাহলে প্লাস মিউ ইনটু, মিউ ইনটু W মানে mg, মিউ mg। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমি যদি এই জিনিসটাকে আরেকবার একটু বসাই দিই, এই গেল, প্লাস মিউ এর মান হচ্ছে কত? 0.2, m এর মান হচ্ছে 10⁴, আর g হচ্ছে 9.8। ওকে, এইটা করলে কিন্তু আমি মিনিমাম ফোর্সটা পেয়ে যাব। এটা আসে 4.429 10⁴ এত নিউটন। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, হ্যাঁ, বিষয়টাকে বুঝতে পারছি। সহজ কিন্তু অঙ্কটা ছিল, জাস্ট আমাদের একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, সবাই হচ্ছে মেইনলি এই জায়গাটা কনফিউজড হয়ে যায়, ঠিক এই জায়গাটা আমি কিভাবে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কটা ইউজ করব, তাই না? খেয়াল করে দেখো, আমি যখন মাটিতে থাকি তখন আমার ওজনটা কি সরাসরি নিচের দিকে কাজ করে না? আমার ওজনটা কিন্তু সরাসরি নিচের দিকে কাজ করে, তাই তো?
এই মাটিতে কিন্তু আমাদের কি ছিল, ঘর্ষণ ছিল, তারপরে মাটির জন্য কিন্তু একটা মিউ ছিল, তাহলে মিউর উপর কি কোন বলটা কার্যকর হচ্ছে, ডাব্লিউ বলটা। এই জন্য আমরা এখানে মেনলি বলটাকে ডাব্লিউ চিন্তা করি, ওজন চিন্তা করি। হ্যাঁ, এভাবে তুমি চাইলে চিন্তা করতে পারো। আচ্ছা, সহজে কিভাবে তুমি সলভ করতে পারো সেই উপায়টা তোমাদের আমি বললাম। চলো আগাই। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, যে 3 atm চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর ব্যাসার্ধ দেওয়া আছে, ম্যাক্সওয়েলের গড় মুক্ত পথ কত হবে? তার মানে আমাদের এখানে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশনটা আছে, ম্যাক্সওয়েলের জন্য যে ল্যামডার ইকুয়েশনটা, সেটা জানতে হবে। সেটা কত বলতো, 1/√2 n পাই সিগমা স্কোয়ার। n পাই সিগমা স্কোয়ার, এটা কিন্তু আমাদের ম্যাক্সওয়েলের ইকুয়েশন ছিল। এখানে nটা কি বলতো, একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। হ্যাঁ, আর এখানে সিগমা কি ছিল বলতো, আমাদের অণুর ব্যাস, ব্যাসার্ধ না কিন্তু ব্যাস ছিল। এটা আমরা একটু মাথায় রাখি। তাহলে আমরা এই জিনিসগুলো একটু বের করার চেষ্টা করি, আসো। ঠিক আছে, আমরা n এর মানটা বের করার চেষ্টা করি। এখানে মেনলি nটা কি বলতো, একক আয়তনে অণুর সংখ্যা, n/v, এইটা, তাই না? তাহলে আমি যদি এখানে এই যে ইনফরমেশন গুলো আছে সেখান থেকে যদি ইকুয়েশনটাকে বের করতে চাই, তাহলে খেয়াল করে দেখো আমাদের বিষয়টা কিরকম আসবে। তাহলে এটা তো আমাদের বের করতে হবে, এটা আমি রাখলাম। আমরা কিন্তু জানি যে PV = nRT। খেয়াল করে দেখো, এই n আর এই n কিন্তু সেম না। এই n হচ্ছে মোল সংখ্যা, আর এই nটা হচ্ছে n/v। এটা আমি তাহলে প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে এখানে ধরো আমি প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে এখানে দেখো আমাদের তুমি কি বলতে পারো, an মানে কি, n/na, রাইট? তাহলে PV/RT। তাহলে ভিটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে n/v = P × na/RT। দেখো এই n/v সেটা কিন্তু আমাদের n প্রাইম, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই n প্রাইম, এটার ভ্যালু আমরা মেইনলি বের করব। দেখো প্রেসারের মান কত বলা, 3 atm বলা, আমরা SI ইউনিট চিন্তা করব। তাহলে 1 atm মানে হচ্ছে আবার এত প্যাসকেল, সো 3 atm মানে হচ্ছে 3 × 1.013 × 10⁵ এত প্যাসকেল। মান না দেওয়া থাকলে কিন্তু আমরা মুখস্থ বসাইতাম, রাইট? আচ্ছা, মানে 101 325। আচ্ছা, এবার হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, সেটা হচ্ছে 6.02 × 10⁻23। আচ্ছা গেল, ডিভাইডেড বাই আর, এসআই ইউনিট, তার মানে 8.314, আর টেম্পারেচার সেটা হচ্ছে 300 কেলভিন, তাই তো? তাই এটা করলে কিন্তু আমরা কি পাচ্ছি, অণুর সংখ্যা পেয়ে যাচ্ছি 7.335 × 10⁻25। হ্যাঁ, এতটি অণু। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, এটা কিন্তু উত্তর না। হ্যাঁ, আমরা জাস্ট শুধুমাত্র n প্রাইমের ভ্যালুটা বের করছি। তাহলে দেখো, তাহলে আমরা একটু ভ্যালুটা বসাই দেই, দেখি কিরকম কি হয়। তাহলে 1/√2 × 7.335 10⁻25 × পাই, আর কি বলছিলাম সাথে, সিগমা স্কোয়ার। সিগমা মানে কিন্তু ব্যাস, বুঝছো, এটা কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে। তারপর আমি যদি এখানে ব্যাসটাকে বের করতে চাই, এই মানটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? আমার কিন্তু ব্যাসার্ধ দেওয়া, তাহলে 2 অ্যাংস্ট্রম আমাদের ইউজ করতে হবে। তাহলে 2 × 10⁻−10। হ্যাঁ, এরকম অবশ্যই স্কোয়ার আছে, আমি কিন্তু স্কোয়ার করে দিব। ওকে, বুঝতে পারলাম। তাহলে এইটা করলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। হ্যাঁ, এত মিটার, এসআই ইউনিট এত মিটার। 7.67 × 10⁻−8 এত মিটার, এটাই আমাদের উত্তর। ওকে, বিষয়টা কি ক্লিয়ার? আশা করি আমরা এটা বুঝতে পারলাম। চলো তাহলে আমরা আগাই। আজকের দিনে তাহলে আমরা শেষ প্রশ্নে চলে আসছি। দেখো কি বলছে, যে 550 ওয়াট 220 ভোল্ট রেটিং এর একটি বাল্ব দেওয়া আছে, তার মধ্যে এরকম একটা রিডিং পাওয়া যাচ্ছে। ওকে, এই বিভাবে চালালে সেটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যয়িত শক্তির মানটা কত? বলতে পারো যে ভাই আমার তো দেওয়া আছে আমাদের ওয়াট, তাই না? রাইট, ক্ষমতা দেওয়া, বিভব দেওয়া, শক্তির জন্য তো আমাদের সময় লাগবে। সময় কি দেওয়া আছে? সময় কিন্তু দেওয়া নাই। তো আমি নিশ্চয়ই ধরে নিব সময়টা হচ্ছে টি, সময়টা হচ্ছে টি সেকেন্ড। হ্যাঁ, টি ইউনিট। যেহেতু দেওয়া নেই, তাহলে আমি টি ধরে কাজ করব, তাই না? তাছাড়া তো আমাদের কোনো অপশন নাই। আচ্ছা গেল। এখন তুমি যদি এখানে চিন্তা করে দেখো, ধরো হচ্ছে আমরা এখানে কি করতে চাই, ক্ষমতা বের করতে চাই। ক্ষমতা থেকে আমরা মেনলি শক্তিতে যাব, তাই না?
আচ্ছা, তাহলে আমি ক্ষমতা যদি বের করতে চাই, পি এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে আমাদের পি এর জন্য ইকুয়েশন কি ছিল? আমাদের ইকুয়েশন ছিল হচ্ছে ভি আই, তাই তো, আই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর, এইগুলো কিন্তু ছিল, তাই না? দেখো তো আমি কোনটা কোনটা ইউজ করতে পারবো। আমি কি আই যুক্ত কোনো রাশি ইউজ করতে পারবো? না, আমার কিন্তু কোনো আই দেওয়া নাই, তাই না? তাহলে কিন্তু এইগুলা বাদ, শুধুমাত্র আমরা এইটা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা শুধুমাত্র আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, আমি কি আর এর মানটা জানি? আর এর মানটা তো জানি না, তাহলে আর হচ্ছে প্রথমে আমরা একটু বের করে নিই। আমরা প্রথমে হচ্ছে আরটা একটু বের করে নিব। তাহলে আর ইকুয়াল টু কি আসবে? ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি মানে হচ্ছে 220, তাহলে 220 ভি স্কোয়ার বাই পি, সেটা হচ্ছে 550, তাহলে এত ওহম আসবে। ঠিক আছে, তাহলে এই মানটা হচ্ছে 88 ওহম। হ্যাঁ, বুঝতে পারলাম। তাহলে আশা করি আমাদের এই রোধের মানটা আমরা বুঝতে পারলাম। এটা কিন্তু উত্তর না, জাস্ট আমরা বের করলাম। এবার আমাদের বের করতে হবে কি? ম্যাক্সিমাম পাওয়ার, মিনিমাম পাওয়ার। হ্যাঁ, এটা এখন আমাদের মেইনলি কনসার্নের বিষয়। তাহলে আগে আসা হচ্ছে আমরা একটু ম্যাক্সিমাম পাওয়ারটা বের করি। তাহলে কি আসবে? ভি ম্যাক্স বাই আর, অবশ্যই এখানে স্কোয়ার বসাইতে হবে, তাই না? আচ্ছা, ম্যাক্সিমাম কত আসবে? যদি আমি এটাকে প্লাস চিন্তা করি, তাহলে বিভবের সাথে হচ্ছে যোগ হবে, তাই না? তাহলে 220 থেকে বেশি হবে। সেটা কত? 220 প্লাস 220 এর 1%, হ্যাঁ, তার মানে 220 এর 1% মানে 0.01, তাই না? ডিভাইডেড বাই আমাদের 88, আমি এত কি পাবো? ওয়াট পাবো। বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু কি আসলো? ক্ষমতা চলে আসলো, বাট আমাদের লাগবে শক্তি। তাহলে ক্ষমতা মানে কি? ডাব্লিউ বাই টি, তাই না? ডাব্লিউ ম্যাক্স বাই টি আসলে বলা উচিত। তাহলে দেখো এখান থেকে আমি ডাব্লিউ ম্যাক্স এর মানটা কিরকম পাই? 561.055। হ্যাঁ, এত আমরা কি পাচ্ছিলাম বলো তো? এত কিন্তু আমরা এখন কি পাচ্ছি? ওয়াট, কিন্তু টাইম দিয়ে গুণ দিয়ে দিলে আমরা পাবো হচ্ছে জুল। ওকে, বিষয়টা কি ক্লিয়ার? আশা করি এটা আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এবার তুমি একই রকম ভাবে এখন মিনিমামটা বের করো। তাহলে এখন যদি আমরা পি মিনিমামে আসি, একই রকম ভাবে, ঠিক আছে, কোনো নতুন জিনিস নেই এখন। তাহলে ভি মিনিমাম ডিভাইডেড বাই আর, অবশ্যই এখানে স্কোয়ার করবো আমরা। এটা কত আসবে? 220 থেকে এখন কিন্তু আমরা নেগেটিভটাকে চিন্তা করব, তাই না? কমে যাচ্ছে, মিনিমাম হচ্ছে। তাহলে মাইনাস 220 এর 1%, হ্যাঁ, 220 এর মেনলি 1%, তার মানে 0.01 দিয়ে গুণ দিব। আর এটা আসলো, এটা কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে? স্কোয়ার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু আমরা স্কোয়ারটা করছিলাম, বাট আমি লিখি নাই। হ্যাঁ, অবশ্যই কিন্তু এই যে মানটা বের হয়েছে, এটাকে আমরা স্কোয়ার করব। হ্যাঁ, এটা না করলে কিন্তু অঙ্ক ভুল, স্কোয়ার করতে হবে। আর এটা নিচে হচ্ছে 88, আবার 88 মাথায় স্কোয়ার করে দিও না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কত আসলো? ডাব্লিউ মিনিমাম বাই টি। আমাকে বলো তো ডাব্লিউ মিনিমামের মানটা কত আসবে? এটার মানটা কত আসে? 539.055, টি দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমাদের জুলে চলে আসলো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 561.055 টি, আর মিনিমাম হচ্ছে 539.055 টি, এত জুল। ওকে, বিষয়টাকে বুঝতে পারলাম। তাহলে এই ছিল আমাদের প্রশ্নগুলো। বেশ টাফ টাফ কিছু প্রশ্ন আছে, যেগুলা মধ্যমানের প্রশ্ন, সেগুলো একটু লেন্দি প্রশ্ন। হ্যাঁ, ওই যে আমাদের 4 আঙ্গুলে যে জায়গাটা, সেখানে মেনলি করতে গেলে একটু কষ্ট হয়ে যাবে, তাই না? একটু প্র্যাকটিসের বিষয়। সো আশা করি তোমাদের আমি সহজ ভাষায়, সহজ বাংলায় সলভগুলোকে বুঝাইতে পারলাম। ইনশাআল্লাহ আমরা সামনে অন্য কোনো সেশনের প্রশ্ন সলভ নিয়ে হাজির হব। ততদিন সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।